ভোটের নোটিফিকেশন এখনও জারি হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের যাদের নাম প্রকাশিত হয়েছে তারা ইতিমধ্যে ভোটের প্রচারে নেমে গেছে। নির্বাচন কমিশন মমতা প্রশাসনকে খোল নালচে পাল্টে দিয়েছে। এটাও মমতা ব্যানার্জির শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কল্যাণ ব্যানার্জিকে দিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন। মামলা অলরেডি রেকর্ড হয়ে গেছে। দু একদিনের মধ্যেই প্রথম শুনানি হবে। প্রশ্নটি সম্পূর্ণভাবে সাংবিধানিক। ভোটের প্রাক্কালে ভারতীয় নির্বাচন কমিশনের কী ক্ষমতা বা রাজ্য সরকারেরই কী বা ক্ষমতা তা স্পষ্ট হওয়া প্রয়োজন। মনে হয় মামলা এখানেই থেমে থাকবে না, সুপ্রিম কোর্ট অবধি গড়াবে। মামলা চলতে থাকুক। আসুন আমরা নির্বাচনী প্রচার পর্বের দিকে একটু নজর দেই। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ ও তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ভিতর এক প্রস্তর লড়াই হয়ে গেছে। বরানগরে তৃণমূলের অভ্যাস মতো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির ফ্ল্যাগ ফিস্টুন ছিঁড়ে ফেলেছে এবং সজল ঘোষের নির্বাচনী কার্যালয় দখল করতে উদ্যত হয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এসে অবস্থা সামাল দিয়েছে। সজল ঘোষের ভাষায় সামান্য হোমিওপ্যাথিক ডোজেই তৃণমূল পালিয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরেও বিজেপির ফ্ল্যাগ ফিস্টুন পুলিশকে দিয়ে ছিঁড়ে ফেলেছে তৃণমূল। তৃণমূলের চিরাচরিত অভ্যাস মতো মহিলাদের বাড়িতে বাড়িতে সাদা থান কাপড় পাঠানো শুরু হয়েছে। এই দলের উন্নয়নমূলক কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, কারণ মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন তিনি পশ্চিমবঙ্গের ৩০০% উন্নয়ন করে ফেলেছেন। কেমন উন্নয়ন করছেন সে তো পশ্চিমবঙ্গের লোক হারে হারে বুঝতে পারছেন। তৃণমূল এমন উন্নয়ন করেছে যে মানুষের কাছে ভোট চাইতে হবে কেন, মানুষ উন্নয়ন দেখেই মুগ্ধ হয়ে ভোট দেবে। আর তাছাড়া তৃণমূলকে ভোটের জন্য সন্ত্রাসের আশ্রয় নিতে হচ্ছে। খোদ মমতা ব্যানার্জি নিজেই এই সকল কাজগুলো করছেন। গতকাল আবার দেখলাম দুর্গাপুরে নির্বাচন কমিশনের 2 কর্মী অবৈধ ফ্ল্যাগ ফেস্টুন ও দেওয়াল লেখা মুছতে গিয়ে তৃণমূলের হাতে বেদম প্রহার খেয়েছে। সারা রাজ্য জুড়েই টুকটাক এই সকল ঘটনা ঘটেই চলেছে। বস্তুত রাজ্য প্রশাসনের এত সাবধানবাণী প্রয়োগ করেও ঘটনা সামলাতে পারছে না। রাজ্য প্রশাসন মমতা ব্যানার্জির হাতে না থাকায় তিনি এখন ছোট জগন্নাথ হয়ে বসে গেছেন। আগের নির্বাচনগুলোর মতো রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি তেমনভাবে তৃণমূলের পক্ষে কাজ করাতে পারছেন না। বেশি দূর যেতে হবে না, আসুন আমাদের মারগঞ্জের বিজেপি পার্টি অফিসের অবস্থা দেখে আসুন। হাই রাস্তার ধারে পড়ে, আমি মুখে বলছি না, নিজের চোখেই দেখে আসুন। আসুন বরানগরের ছবি ও সজল ঘোষের বক্তব্য একটু শুনে আসি। তোমরা ভোটার কার্ড দেখাও ভাই, ভোটার কার্ড দেখাও। 40,000 ভোটে আপনাকে হারাবে, হুঙ্কার করছে। দেখাতে হবে। ও ভালো নেই, ও ভালো নেই। কি হয়েছিল আজকের ঘটনা নয়, গত 3 দিন আগে আমরা ওখানে একটা আমাদের গেট করি, আমাদের যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এটা আমাদের সোশ্যাল অফিস। 2 বছর আগে বাই ইলেকশনের সময় ওরা খুলে দিয়ে লাগিয়ে দিয়েছে, সেই সময় আমরা কিছু বলিনি। কিন্তু এবারেও যখন সেম ঘটনা ঘটালো তখন আমাদের ছেলেরা প্রতিবাদ করে, আমাদের ছেলেরা রুখে দাঁড়ায়, আমাদের মেয়েরা রুখে দাঁড়ায়। সেই রুখে দাঁড়ানোর ফল আস্তে আস্তে ওরাও ল্যাজ গুটিয়ে দেয়।
নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছে। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পশ্চিমবঙ্গ 2011 সালে সুষ্ঠু ভোট হতে দেখেছিল। সেই ভোটে পশ্চিমবঙ্গের জনগণ সিপিএমকে তাড়িয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসিয়েছিল, যেন চোর তাড়িয়ে ডাকাত নিয়ে এসেছিল। তারপর থেকে পশ্চিমবঙ্গে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সে লোকসভার ভোটই বলুন, বিধানসভার ভোটই বলুন, আর পঞ্চায়েত ভোটই বলুন। পঞ্চায়েত নির্বাচনে সিপিএম আমলে তবু বিরোধী দলের লোকেরা নমিনেশন জমা দিতে পারত, বুথে বুথে ভোট হতো না। কিন্তু তৃণমূল রাজত্বে বিরোধী দলের লোকেরা নমিনেশন জমা দিতেই পারে না। তার আগেই তৃণমূলের গুন্ডারা বিডিও অফিস ও এইচডি অফিস ব্লক করে রাখে, বুথে বুথে ভোট তো হয়ই না। তারপরও অসীম সাহসের উপর ভর করে যে বিরোধী দলের লোকেরা নমিনেশন জমা দেন, তাদের বিজয় হলে সার্টিফিকেট দিতে গড়িমসি করা হয়। সার্টিফিকেট আদায় করতেও এক প্রস্ত লড়াই করতে হয়। এই হলো পশ্চিমবঙ্গের বর্তমান ভোট চিত্র। বেলা 2টার পর প্রতিটি বুথে সিসি ক্যামেরা, কাগজ বা কাদা দিয়ে ঢেকে দিয়ে দ্বিধার্সে ছাপ্পা দেওয়া শুরু হয়। আগেই পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীকে মদ খাইয়ে বুথ করে রাখায়। কেন্দ্রীয় বাহিনী থাকে রাজ্য পুলিশের আন্ডারে। রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে গণ্ডগোলস্থলে না নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে যায়, অথবা পুলিশ ব্যারাকের ভিতরেই কেন্দ্রীয় বাহিনীকে স্ট্যাক করে রাখা হয়। এটাই হলো ভাইপো বাহিনীর স্বাদের ডায়মন্ড হারবার মডেল। এই করেই ভাইপো অভিষেক ব্যানার্জি দেখা গেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7 লক্ষাধিক ভোটে জেতে। সুতরাং কেন্দ্রীয় বাহিনী এলেই বা কী লাভ? এসআইআর প্রক্রিয়ায় দেখা গেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভা ক্ষেত্রে একজনও মৃত বা নিখোঁজ ভোটার নেই। এই নিয়ে সংবাদপত্রে হইচই হলে শেষ পর্যন্ত কিছু মৃত ও স্থানান্তরিত ভোটার দেখানো হয়। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বারবার ভোটে জেতার রসন এখানেই। পশ্চিমবঙ্গে ভোটের কাছে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসারগণই তৃণমূলের হয়ে কাজ করে। তারপর ফল প্রকাশের পরে আছে পোস্ট পোল ভায়োলেন্স। 21শে নির্বাচনের পরে পোস্ট পোল ভায়োলেন্সে 56 জন বিজেপি কর্মীকে তৃণমূল খুন করেছিল। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়ে সিবিআই তদন্ত হয়েছিল। সে কেসগুলো লাস্ট পরিণতি কী হলো তা জানা যায় না। মমতা ব্যানার্জি এইভাবে পশ্চিমবঙ্গে বেশ সুখে শান্তিতে রাজত্ব চালাচ্ছিলেন। মমতার মুখের সুখের রাজত্বে কাটা হয়ে দেখা দিল ভারতের নির্বাচন কমিশন। তারা প্রথমে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করলো। এখানেই থেমে না থেকে নির্বাচন কমিশন ভয়হীন পরিবেশে পশ্চিমবঙ্গে সুস্থ নির্বাচন করাতে বদ্ধপরিকর। এতদিন ধরে তৃণমূলের মাস্টাররা যেভাবে গুন্ডামি করে নির্বাচন করে এসেছে, তাতে বাধা পড়ায় মমতা ব্যানার্জি খুব গোসা হয়েছে। তিনি হাইকোর্টে ছুটে গেছেন। মমতা ব্যানার্জি বারবার সুপ্রিম কোর্টে ছুটে যান। এবার কেন জানি না আর সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখতে পারছেন না, তাই হাইকোর্টে ছুটে গেছেন। কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলা কোনো মামলা সুষ্ঠুভাবে চলতে দেওয়া হয় না। তৃণমূলপন্থী আইনজীবীরা এর বহু নজির সৃষ্টি করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, ভারতের নির্বাচন কমিশন কি তৃণমূলের এই সকল উপদ্রব ট্যাকেল করতে পারবেন এবং সুস্থভাবে ভোট করাতে পারবে? দেখা যাক কি হয়। পশ্চিমবঙ্গের মানুষ আর মমতা ব্যানার্জির এই রংবাজি দেখতে রাজি নয়। তারা পরিবর্তন চাইছে। বিভিন্ন সমীক্ষায় তারও ইঙ্গিত আস্তে আস্তে ফুটে উঠেছে। ভোট এখনও মাসখানেক বাকি আছে। পশ্চিমবঙ্গে মোট 2টি দফায় ভোট হবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে 15টা বছর শুধু ব্লফ মেরেই চালালেন। একটা নতুন শিল্প আনতে পারেননি, শিক্ষিত বেকারদের চাকরি দিতে পারেননি, উপরন্তু চাকরি বিক্রি করেছেন।
তাই 70 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করে। তাতে অবশ্য মমতা ব্যানার্জির কোনো লজ্জা হয় না। পাশের রাজ্য উড়িষ্যা তরতর করে এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অনেক লোক উড়িষ্যায় গিয়ে কাজ করছে। দক্ষিণ ভারত, উত্তর ভারতের কথা না হয় বাদই দিলাম, পচা সাম্প্রদায়িক গুজরাটের কথা না হয় বাদই দিলাম। পশ্চিমবঙ্গে আছে শুধু বিভিন্ন ধরনের ভাতা ও ভিক্ষার রাজনীতি। লক্ষ্মীর ভাণ্ডার ও বেকার ভাতা দিয়ে কি একটা সংসার চলতে পারে? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কি বাহারি প্রচার? এই প্রচারের জন্য মমতা ব্যানার্জি যত টাকা খরচ করছেন তাই দিয়ে কি একটু নতুন শিল্প আনা যেত না? বিভিন্ন মামলায় মমতা ব্যানার্জি উকিলদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতে পারেন, কিন্তু সরকারি কর্মীদের ন্যায্য পাওনা দিয়ে দিতে পারেন না। এই নিষ্ফলা সরকারকে কি ক্ষমতায় রাখা উচিত? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামতের উপরেই আগামী পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য দাঁড়িয়ে আছে। আপনি যদি চান পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসুক, বেকারদের কর্মসংস্থান হোক, তাহলে আপনাকে মমতা সরকারকে পরিবর্তন করতেই হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মনে হচ্ছে তৃণমূল এখনই দাঁত নখ বের করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন যে ধরনের ব্যবস্থা নিচ্ছে, মনে হয় আগের মতো মমতা ব্যানার্জিরা ভোট করাতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা ব্যানার্জির প্ল্যান এ 21শে নির্বাচনে শীতলকুচিতেই আমরা দেখেছি। শীতলকুচিতে তৃণমূলের সন্ত্রাস বাহিনী বোমাগুলি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ করেছিল। বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে 4 জন নিহত হয়। এটাকেই পুঁজি করে মমতা ব্যানার্জি সারা রাজ্যে জুড়ে সংখ্যালঘুদের ভিতর প্যানিক সৃষ্টি করে দিয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী অনেকটা সংযত হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় বাহিনী আর কোনো ঝুট ঝামেলায় জড়াতে চায়নি। মমতা ব্যানার্জির প্ল্যান এ গতবার শীতলকুচিতে শেষ হয়ে গেছে। এবার কেন্দ্রীয় বাহিনীকে বসে আনার জন্য মমতা ব্যানার্জিরা প্ল্যান বি রেডি করে ফেলেছে। এবার আর সংখ্যালঘু পুরুষদের হাতে বোমাগুলি দিয়ে পাঠানো হবে না। তার বদলে সংখ্যালঘু মুসলিম মহিলাদেরকে হাতা খুন্তি ঝাঁটা দিয়ে বুথ ক্যাপচার করতে পাঠানো হবে। কেন্দ্রীয় বাহিনী যদি বল প্রয়োগ করে বা গুলি চালায়, তাহলে মমতা ব্যানার্জিরা সংখ্যালঘুদের ভিতর একই প্যানিক সৃষ্টি করবে। তাছাড়া তাদের হাতে শেষ অস্ত্র হলো তাদের উপর অত্যাচার করেছে কেন্দ্রীয় বাহিনী, ধর্ষণ করেছে ইত্যাদি অভিযোগ আনা হবে। এই জন্য মমতা ব্যানার্জিরা পরিকল্পনা করেই কেন্দ্রীয় বাহিনীকে ধর্ষক বলে গালাগালি পারেন, অর্থাৎ পটভূমি রেডি করে রেখেছেন। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের এক শ্রেণী বুদ্ধিজীবী নামক কিছু কুত্তা ছাগল আছে যারা মমতা ব্যানার্জির সঙ্গে পো ধরবে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।